গুড মর্নিং বন্ধুরা। আসন্ন WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কের যে ধরনের প্রশ্ন আসার কথা সেরকম 15টি অঙ্কের একটা সেট আজ করাবো। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক, একজন ব্যাটসম্যান তার 21তম ইনিংসে 87 রান করায় তার রান সংখ্যার গড় পূর্বের থেকে 2 বৃদ্ধি পেয়েছে। 21তম ইনিংসের আগে তার রানের গড় কত ছিল? তাহলে ধরি 20তম ইনিংসের পর তার গড় ছিল হচ্ছে এক্স। তাহলে 20তম ইনিংসের পরে তার মোট রান 20 ইন্টু এক্স সমান সমান 20x। 21তম ইনিংসে 87 রান করেছে, তাহলে 21তম ইনিংসের পর তার মোট রান কত হবে? না, 21তম ইনিংসের পরে মোট রান হবে 20তম ইনিংসের পরে মোট রান ছিল 20x, আর 21তম ইনিংসে করেছে 87, সাথে এই দুটোর যোগফল, এটা হচ্ছে 21তম ইনিংসের পরে তার মোট রান। তাহলে 21তম ইনিংসের পরে তার গড় রান কত হবে? না, গড় রান হবে হচ্ছে যে 21তম ইনিংসের পরে মোট রান ছিল 20x প্লাস 87, একে 21 দিয়ে ভাগ হয়ে যাবে, এটাই হচ্ছে 21তম ইনিংসের পরে গড় রান। এবার কি বলেছে? গড় রান 2 বৃদ্ধি পাবে। তাহলে আগে গড় রান কত ছিল এক্স, তাহলে এখন গড় রান কত হবে? 21তম ইনিংসের পরে গড় রান হবে তাহলে এক্স প্লাস 2। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি 20x প্লাস 87 বাই 21, এটা সমান সমান এক্স প্লাস 2, এটাই। তাহলে এবার যদি এটা ক্যালকুলেশন করে দিই, 20x প্লাস 87 সমান সমান 21x প্লাস 21 দুগুণে 42, তাহলে x সমান সমান 87 মাইনাস 42 সমান সমান 45। আর এক্স কী ধরেছিলাম? যে 20তম ইনিংসের পরে তার গড় রান, তাহলে 20তম ইনিংসের পরে তার গড় রান 45, উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি গ্রামের লোক সংখ্যা 25,000 জন। লোক সংখ্যার 1/5 মহিলা এবং বাকি পুরুষ। যদি পুরুষদের 5% এবং মহিলাদের 40% নিরক্ষর হয়, তবে গ্রামের কত শতাংশ লোক সাক্ষর? তাহলে গ্রামের লোক সংখ্যা কত বলেছে? গ্রামের লোক সংখ্যা বলেছে 25,000। এবার বলেছে লোক সংখ্যার 1/5 মহিলা, তাহলে মহিলা কত? মহিলা হবে মোট লোক সংখ্যা ইন্টু 1/5, তাহলে 5 5 25, তাহলে 5,000 জন, তাহলে মহিলা হচ্ছে 5,000 জন। এবার বলেছে বাকি পুরুষ, তাহলে মেন মানে পুরুষ কতজন? পুরুষ হচ্ছে 25,000 মাইনাস 5,000 মানে 20,000 জন, এতজন হচ্ছে পুরুষ। এবার কি বলেছে? যে যদি পুরুষদের 5% এবং মহিলাদের 40% নিরক্ষর হয়, তবে কত শতাংশ লোক সাক্ষর? ঠিক আছে, তাহলে আমাকে সাক্ষর লোকের সংখ্যা বার করতে হবে। তাহলে এখানে বলেছে পুরুষদের 5% হচ্ছে নিরক্ষর, তাহলে পুরুষদের যদি 5% লোক নিরক্ষর হয়, তাহলে স্বাক্ষর কত? বাকি 100 মাইনাস 5 95%, তাহলে 20,000-এর মধ্যে 95% লোক হচ্ছে পুরুষদের স্বাক্ষর। তাহলে 20,000-এ 95% মানে কতজন? 20,000 ইন্টু 95/100, তাহলে দুটো শূন্য কেটে গেল। এবার দুটো শূন্য এখানে বসছে, 2 5 দুগুণে 10 আর 9 দুগুণে 18, 1 19, তাহলে 19,000 লোক হচ্ছে এটা পুরুষ স্বাক্ষর। ঠিক আছে, এবার মহিলা মোট 5,000। এবার মহিলাদের 40% নিরক্ষর, তাহলে মহিলাদের যদি 40% নিরক্ষর হয়, স্বাক্ষর কত? স্বাক্ষর হবে বাকি মানে 100 মাইনাস 40 মানে 60%। তাহলে 5,000 যদি মোট মহিলার সংখ্যা হয়, এর 60% মানে কতজন মহিলা? তাহলে ইন্টু 60/100, তাহলে দুটো শূন্য কেটে গেল, তাহলে 5 6 30, আরও দুটো শূন্য, মানে 3,000 জন মহিলা স্বাক্ষর আর 19,000 জন পুরুষ স্বাক্ষর। তাহলে মোট স্বাক্ষরের সংখ্যা কত? 19,000 প্লাস 3,000, তার মানে 22,000 জন হচ্ছে মোট স্বাক্ষর। এবার তাহলে বলেছে গ্রামের কত শতাংশ লোক স্বাক্ষর? এবার 22,000 জন স্বাক্ষর, 22,000 কতজনের মধ্যে স্বাক্ষর? 25,000 জনের মধ্যে স্বাক্ষর। তাহলে স্বাক্ষরের পার্সেন্টেজ 22,000 বাই 25,000 ইন্টু 100, তিনটে শূন্য কেটে গেল, 4 25 100, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 88% লোক স্বাক্ষর, উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে আপেলের মূল্য 15% কমে যাওয়ায় এক ব্যক্তি 240 টাকায় আরও 2 কেজি আপেল বেশি ক্রয় করতে পারেন। প্রতি কেজি আপেলের নতুন মূল্য কত? তাহলে কি বলেছে? আপেলের মূল্য 15% কমে গেছে। 15% কমে গেছে মানে কি? 15% কমে গেছে মানে যেটা আপেলের আগে দাম ছিল 100 টাকা, সেটা দাম 15 টাকা কমে গেছে। তাহলে 100 টাকার মধ্যে দাম কমে গেছে হচ্ছে 15 টাকা, তাহলে 240 টাকায় কত দাম কমেছে? তাহলে 240 টাকায় দাম কমেছে 15/100 ইন্টু 240, শূন্য শূন্য কেটে গেল, 5 দুগুণে 10, 12 দুগুণে 24, 3 5 15, মানে 36 টাকা। যে পরিমাণ আপেল 240 টাকায় আগে পাওয়া যেত, সেটা এখন পাওয়া যাচ্ছে 36 টাকা কম, মানে 204 টাকায়।
তাহলে কি হচ্ছে 36 টাকা সে বাঁচছে। তাহলে এই 36 টাকায় আরও 2 কেজি আপেল পাচ্ছে, কারণ সে আগে যে আপেল পেতো তার থেকে 2 কেজি আপেল বেশি পাচ্ছে 240 টাকায়। তার মানে এই যে নতুন যে 2 কেজি আপেল কিনছে সেই 2 কেজি আপেলের দাম 36 টাকা। তাহলে 1 কেজি আপেলের দাম কত? 1 কেজি আপেলের দাম 36/2 মানে 18 টাকা। তাহলে এই 18 টাকা হচ্ছে এখন 15% দাম কমার পরে 1 কেজি আপেলের দাম, অর্থাৎ নতুন মূল্য। তাহলে 1 কেজি আপেলের মূল্য হচ্ছে, নতুন মূল্য হচ্ছে 18 টাকা। আচ্ছা, পরের অঙ্ক বলেছে দিনে 5 ঘন্টা করে কাজ করে এ একটি কাজ 8 দিনে শেষ করে এবং দিনে 6 ঘন্টা করে কাজ করে বি কাজটি 10 দিনে শেষ করে। তারা দুজনে একত্রে দৈনিক 8 ঘন্টা করে কাজ করে কত দিনে কাজটি শেষ করবে? তাহলে কি না, এ কী করে, এ দিনে 5 ঘন্টা করে কাজ করে 8 দিনে কাজটা শেষ করে। তাহলে এ কাজটা শেষ করতে কতক্ষণ সময় লাগে? না, রোজ 5 ঘন্টা করে করে 8 দিনে শেষ করে। তাহলে এ কাজটি শেষ করে হচ্ছে 5 × 8 40 ঘন্টায়, তাই তো? আবার বি কী করে, 6 ঘন্টা করে কাজ করে দিনে সে 10 দিনে কাজটা শেষ করে। তাহলে বি এর কাজটা শেষ করতে কত ঘন্টা সময় লাগে? না 6 × 10 মানে 60 ঘন্টা। ঠিক আছে, তাহলে এবার 40 আর 60-এর লসাগু কত? 40 আর 60-এর লসাগু হচ্ছে 240। তাহলে মোট কাজের পরিমাণ 240 ইউনিট। এবার এ হচ্ছে এই 40 ঘন্টায় 240 ইউনিট করে, তাহলে এ 1 ঘন্টায় কত ইউনিট করবে? না 240/40 মানে 6 ইউনিট প্রতি ঘন্টা। আর বি কী করে, 60 ঘন্টায় এই 240 ইউনিট করে, তাহলে 1 ঘন্টায় কত করবে? 1 ঘন্টায় করবে 240/60 মানে 4 ইউনিট প্রতি ঘন্টা। এইবার কি বলেছে, তারা দুজনে একত্রে দৈনিক 8 ঘন্টা করে কাজ করে কত দিনে কাজটি শেষ করবে? তাহলে এ আর বি যদি একত্রে 1 ঘন্টায় কত ইউনিট কাজ করবে? 1 ঘন্টায় কাজ করবে, এ করবে 6 ইউনিট আর বি করবে 4 ইউনিট মানে 10 ইউনিট। তাহলে এ আর বি 1 ঘন্টায় 10 ইউনিট করে কাজ করবে। তাহলে এ আর বি একত্রে 8 ঘন্টায় কত ইউনিট করবে? না 10 × 8 মানে 80 ইউনিট কাজ করে ফেলবে 8 ঘন্টায়। তাহলে 8 ঘন্টা মানে এখানে 1 দিনে। তাহলে এ আর বি 1 দিনে 80 ইউনিট কাজ করবে। তাহলে 240 ইউনিট কাজ করতে এ আর বির একত্রে কত সময় লাগবে? না 240/80 মানে 3 × 8 = 24 মানে 3 দিন। তাহলে এ বি দৈনিক 8 ঘন্টা করে কাজ করলে 3 দিনে কাজটি শেষ করবে। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে কোনো আসল 8 বছরে 3 গুণ হয়, কত বছরে তা 5 গুণ হবে? ঠিক আছে, তাহলে ধরি 100 টাকা আসল। তাহলে 100 টাকা 8 বছরে 3 গুণ হচ্ছে মানে 300 টাকা হবে। এটা হচ্ছে সুদ আসল। তাহলে সুদ কত হচ্ছে? সুদ হচ্ছে সুদ আসল মাইনাস আসল, 300 - 100 মানে 200 টাকা। তার মানে কি হচ্ছে 100 টাকার 8 বছরের সুদ 200 টাকা। ঠিক আছে, এরপরে কি বলেছে, কত বছরে তা 5 গুণ হবে? 5 গুণ মানে 100 টাকা কত হবে? 5 গুণ মানে 500 টাকা। তাহলে সুদ কত? সুদ হবে হচ্ছে সুদ আসল মাইনাস আসল মানে 400 টাকা, তাই তো? 100 টাকার কত বছরের সুদ? 400 টাকা হবে। দেখো 100 টাকার 8 বছরের সুদ 200 টাকা, তাহলে 200 টাকা সুদ হতে সময় লাগছে 8 বছর, তাহলে ঠিক ডবল 400 টাকা হতে সময় লাগবে নিশ্চয়ই 8-এরও ডবল মানে 16 বছর। তাহলে উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি ভাগ অঙ্কে ভাজক ভাগফলের 10 গুণ এবং ভাগশেষের 5 গুণ। যদি ভাগশেষ 46 হয় তবে ভাজ্য কত? আচ্ছা, আগে আমরা দেখে নিই যে একটা ভাগ অঙ্কের কোনটাকে কি বলে। তাহলে দেখো, এরকম ভাগ অঙ্কের ক্ষেত্রে মাঝে যেটা থাকে এটাকে বলে ভাজ্য, যেটা দিয়ে আমরা ভাগ করি এটাকে বলে ভাজক, আর এটা হচ্ছে ভাগফল, আর যেটা অবশিষ্ট থাকে সেটা অবশিষ্ট বা ভাগশেষ। তাহলে এইবার এইগুলোর মধ্যে সম্পর্ক কি? এগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এইটা মনে রাখবে। ঠিক আছে, এইবার দেখো কি বলেছে যে ভাজক ভাগফলের 10 গুণ। তাহলে ধরি ভাগফল হচ্ছে এক্স, তাহলে কি বলেছে ভাজক হবে কত? ভাগফলের 10 গুণ, 10 গুণ এক্স মানে 10x, তাই তো? আর কি বলেছে ভাজক ভাগশেষেরও 5 গুণ। তার মানে কি? তার মানে ভাজক সমান সমান ভাগশেষের 5 গুণ। তাহলে ভাগশেষকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে ভাজক সমান সমান ভাগশেষ গুণ 5। তাহলে এখানে আমরা ভাজক কত বেরিয়েছে? ভাজক 10x, তাহলে 10x সমান সমান ভাগশেষ গুণ 5। তাহলে অতএব
ভাগশেষ সমান সমান 10x বাই 5 সমান সমান 2x। এইবার দেখো কি বলেছে, ভাগশেষ বলেছে 46, তাহলে 2x সমান সমান 46, তাহলে 2x সমান সমান 46 হলে অতএব x সমান সমান হবে হচ্ছে 46 বাই 2 মানে 23। তাহলে x যদি 23 হয় তাহলে ভাগফল সমান সমান 23, ভাজক 10x মানে 23 গুণ 10 সমান সমান 230। তাহলে ভাজ্য কত? তাহলে ভাজ্য সমান সমান আমরা কি পেয়েছি, ভাজক কত, ভাজক হচ্ছে 230 গুণ ভাজক ইন্টু ভাগফল কত 23 প্লাস ভাগশেষ 46 বলে দিয়েছে, এটা গুণ করতে হবে। 23 কত 529, আর একটা শূন্য আছে, আর প্লাস 46টা যোগ করে দিই, 6 9 আর 4 13, হাতে রইল 1, 2 আর 1 3, তাহলে 5336, উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলে যে সরল করো, বলে একটা সরল দিয়েছে, তো আমরা সরলটা করি। দেখো সরলটার দিকে তাকালে বোঝা যাচ্ছে যে সরলে প্রথমেই আমাদের আগে রেখা বন্ধনীর কাজ হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, যেটা তোমরা জানো। 8.7 মাইনাস থার্ড ব্র্যাকেট 7.6 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 6.5 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 5.4 মাইনাস এটাই রেখা বন্ধনী আছে, এই বিয়োগটা আগে হবে। 4.3 থেকে 2 বাদ গেলে থাকবে হচ্ছে 2.3, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। তাহলে 8.7 মাইনাস 7.6 মাইনাস 6.5, এবার 5.4 থেকে 2.3 বিয়োগ দিয়ে দিলে থাকবে হচ্ছে 3.1। তাহলে এবার সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট 8.7 মাইনাস 7.6 মাইনাস, এবার দেখো 6.5 থেকে 3.1 বাদ দিলে থাকবে 3.4, থার্ড ব্র্যাকেট। তাহলে 8.7 মাইনাস 7.6 থেকে 3.4 বাদ দিয়ে দিলে থাকবে হচ্ছে 4.2, তাহলে 8.7 থেকে 4.2 বাদ গেলে থাকবে হচ্ছে 4.5, উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করতে পারে। 2 জন পুরুষ এবং 8 জন মহিলা সেই কাজটি করে 8 দিনে। 18 জন মহিলা সেই কাজটি কতদিন সময় লাগবে? তাহলে প্রথমে কি বলেছে, 4 জন পুরুষ মানে 4 মেন প্লাস 6 জন মহিলা 6 ওমেন, তাই তো? 8 দিনে করে এক অংশ, ঠিক আছে? তাহলে 8 দিনে এক অংশ করতে 4 জন পুরুষ আর 6 জন মহিলা লাগবে। সেটা যদি একদিনে এক অংশ করে তাহলে কি হবে না, এর 8 গুণ লোক লাগবে। তাহলে 8 গুণ 4 মেন প্লাস 6 ওমেন, তাহলে 4টা 32 মেন প্লাস 6টা 48 ওমেন। এইবার কি বলেছে দেখো, 2 জন পুরুষ এবং 9 জন মহিলা সেই কাজটি করে 8 দিনে। তাহলে দেখো 8 দিনে এক অংশ করে 2 জন পুরুষ মানে 2 মেন প্লাস 9 জন মহিলা মানে 8 ওমেন। তাহলে একদিনে এক অংশ করবে, এর 8 গুণ লোক লাগবে। 8 গুণ মানে 8 ইন্টু 2m প্লাস 9 ওমেন, মানে 8 দুগুণে 16 মেন প্লাস 8 9 72 ওমেন। তার মানে দেখা যাচ্ছে 32 জন পুরুষ এবং 48 জন মহিলা একদিনে এক অংশ করে, আবার 16 জন পুরুষ 72 জন মহিলা একদিনে এক অংশ করে। তার মানে এই যে দুটো গ্রুপ, এই দুটো গ্রুপের কার্যক্ষমতা সমান, তাহলে এই দুটো গ্রুপ আমরা সমান করে দিই। তাহলে 32m প্লাস 48 ওমেন সমান সমান 16m প্লাস 72 ওমেন। এবার দেখো এই মেনটাই পাশে আনলে 32 মাইনাস 16 মানে 16 মেন সমান সমান 72 মাইনাস 48 মানে 24 ওমেন। তাহলে 2 মেন সমান সমান 3 ওমেন, মানে 2 জন পুরুষের কার্যক্ষমতা 3 জন মহিলার কার্যক্ষমতার সমান। তাহলে দেখো প্রথম গ্রুপে দেখো 4 জন পুরুষ আছে, তাহলে 4 জন পুরুষের কার্যক্ষমতা কতজন মহিলার কার্যক্ষমতা সমান হবে? না, 2 জনের যদি 3 জন মহিলার কার্যক্ষমতা সমান হয়, 4 জন পুরুষের হবে 6 জন মহিলার। তাহলে আমরা এই 4 জন পুরুষ প্লাস 6 জন মহিলাকে মহিলাতে কনভার্ট করব। তাহলে 4 জন পুরুষ মানে হচ্ছে 6 জন মহিলা, তাহলে 6 উমেন প্লাস 6 উমেন 12 উমেন। তাহলে 4 জন পুরুষ 6 জন মহিলা 8 দিনে করে এক অংশ, তার মানে 4 জন পুরুষ 6 জন মহিলা মানে 12 জন মহিলা। তাহলে 12 জন মহিলা করে 8 দিনে কাজটি করে, তাহলে বলেছে 18 জন মহিলা কত দিনে কাজটি করবে। তাহলে দিন সংখ্যা সমান সমান 8 গুণ 12 বাই 18। তাহলে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 3 তিরিকে 9, 3 চারা 12, 4 চারা 16 বাই 3 দিনে, মানে 3 পাঁচা 15, 5 পূর্ণ 1-এর 3 দিনে, উত্তর 4।
আচ্ছা, পরের অঙ্ক বলেছে এক ব্যক্তি 800টি জিনিস ক্রয় করেন, সমগ্র ক্রয় মূল্যে 640টি জিনিস বিক্রি করেন, তার শতকরা কত লাভ হলো? এখন এখানে ধরি 800টি জিনিসের ক্রয় মূল্য সিপি হচ্ছে 800 টাকা। তাহলে একটি জিনিসের সিপি কত হবে? একটি জিনিসের ক্রয় মূল্য হবে 1 টাকা। এবার কি বলেছে? সমগ্র ক্রয় মূল্যে 640টি জিনিস বিক্রি করে, তার মানে 640টি জিনিসের এসপি বিক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। তাহলে একটি জিনিসের এসপি বা বিক্রয় মূল্য কত হচ্ছে? 800/640। 0 0 কেটে গেল, 580, 464, 5/4 টাকা। তাহলে একটা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা আর বিক্রয় মূল্য 5/4 টাকা। তাহলে লাভ কত? আমরা জানি লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য 5/4 টাকা আর ক্রয় মূল্য 1 টাকা, তাহলে লাভ হচ্ছে 1/4 টাকা। তাহলে লাভের শতকরা হার, লাভের শতকরা হার সমান সমান লাভ বাই ক্রয় মূল্য বা সিপি ইন্টু 100 টাকা। তাহলে লাভ কত হয়েছে? 1/4 টাকা। ক্রয় মূল্য কত? 1 টাকা ইন্টু 100, তাহলে 4 25 100। তাহলে লাভের শতকরা হার 25%। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে শচীনের বেতন প্রথমে 16% কমানো হয়েছিল এবং পরে 10% বৃদ্ধি করা হয়েছিল। তার প্রাথমিক বেতনের তুলনায় তার চূড়ান্ত বেতন কত শতাংশ কম ছিল? দেখো, প্রথমে কি হয়েছে না 16% কমিয়েছে মানে আমরা মাইনাস করে রাখলাম, আর দ্বিতীয় ক্ষেত্রে 10% বাড়িয়েছে। 10% বাড়িয়েছে মানে আমরা এটাকে প্লাস করছি। তাহলে এই দুটো ঘটনা ঘটেছে। এইবার ধরো পরপর যদি A% আর B% বৃদ্ধি বা হ্রাস বা দুটোই বৃদ্ধি হতে পারে বা দুটোই হ্রাস হয়, তাহলে তার চূড়ান্ত বৃদ্ধি বা হ্রাসের পার্সেন্টেজ কত হয় তার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে A+B+AB/100। এখানে হচ্ছে এ আর বি যেটা যেই সাইন দেওয়া থাকবে আমরা লেখার সময় সেই সাইন দিয়েই লিখব, তাহলে তার রেজাল্ট্যান্ট বা চূড়ান্ত কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি পাচ্ছে সেটা বেরিয়ে যাবে। যদি উত্তর আমার নেগেটিভ হয় তাহলে হ্রাস পাচ্ছে, আর যদি উত্তর আমার পজিটিভ হয় তাহলে বৃদ্ধি পাচ্ছে। তাহলে ধরলাম এটাকে ধরলাম যে -16% প্রথমে হ্রাস হয়েছে, আর বিটাকে ধরলাম +10% বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা প্লাস। তাহলে এবার এ আর বি এর মান এখানে বসিয়ে দিই। তাহলে এর জায়গায় বসবে -16 আর বি এর জায়গায় বসবে 10, কারণ প্লাসে আছে, প্লাস এর জায়গায় বসবে -16 ইন্টু 10/100। ঠিক আছে? তাহলে -16 প্লাস 10, দেখো প্লাসে মাইনাসে -16 ইন্টু 10/100। তাহলে একটা শূন্য কেটে গেল, -16 সঙ্গে +10 করলে -6, আর এটা 16/10 মানে -1/6 মানে -7.6। তাহলে যেহেতু -7.6 আছে তাহলে এটা হ্রাস পেয়েছে। তাহলে বেতন কত শতাংশ কম ছিল? 7.6% কম ছিল। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4.1/3 গুণ ছিল। 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2.3/7 গুণ হবে। বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ ছিল? 4.1/3 গুণ। তার মানে 10 বছর পূর্বে পিতার বয়স আর পুত্রের বয়সের অনুপাত, এফ হচ্ছে ফাদার ইস টু সন, পিতার বয়স আর পুত্রের বয়সের অনুপাত হবে 4.1/3 মানে 3 4 12 1 13, 13:3:1। এটা হচ্ছে 10 বছর আগে পিতার বয়স আর পুত্রের বয়সের অনুপাত। এবার যদি উভয় দিকে 3 দিয়ে গুণ করে দিই তাহলে কী হবে? দেখো 3 3 কেটে যাবে, তার মানে 13:3। তার মানে ধরি 10 বছর আগে পিতার বয়স 13x বছর। ঠিক আছে? তাহলে 10 বছর আগে পুত্রের বয়স কত হবে? 3x বছর। তাহলে এখন পিতার বয়স কত হবে? এখন পিতার বয়স হবে হচ্ছে 10 বছর আগে যদি 13x থাকে এখন হবে 13x + 10, আর পুত্রের বয়স হবে হচ্ছে 3x + 10। এটা হচ্ছে বর্তমান এখন বয়স। এবার বলেছে 10 বছর পর, এখন থেকে আরও 10 বছর পর কত হবে পিতার বয়স? 13x + 10 + 10, আর পুত্রের বয়সের সঙ্গে আরও 10 বছর যুক্ত হবে। তার মানে পিতার বয়স হবে হচ্ছে 13x + 20 আর পুত্রের বয়স হবে হচ্ছে 3x + 20 বছর। তাহলে পিতার বয়স বলেছে পুত্রের বয়সের থেকে 2.3/7 গুণ বেশি। তাহলে পিতার বয়স কত? পিতার বয়স হচ্ছে 13x + 10 20, আর পুত্রের বয়স বলেছে
3x প্লাস 20। এখানে কি বলেছে, পিতার বয়স পুত্রের বয়সের 2.3 গুণ বেশি। তাহলে 2.3 মানে 7 দুগুণে 14, 14 আর 3 17/7। তাহলে এই পুত্রের বয়সের সঙ্গে 17/7 গুণ করে দিলেই এই দুটো সমান হয়ে যাবে। এবার এটা সমাধান করতে হবে। তাহলে এই দেখো বজ্রগুণন করলে 7 এবং 91x প্লাস 7 দুগুণে 14 সমান সমান 3 7 এবং 51x প্লাস 17 দুগুণে 34। তাহলে 91x মাইনাস 51x সমান সমান 340 মাইনাস 140। তাহলে 40x সমান সমান 200। অতএব x সমান সমান 200/40 মানে 5। তাহলে কি বলেছে, বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? বর্তমানে পিতার বয়স 13x প্লাস 10 আর পুত্রের বয়স 3x প্লাস 10। এটা হচ্ছে বর্তমান বয়স ছিল। তাহলে বর্তমান বয়সের দুজনের সমষ্টি কত হচ্ছে না 13x প্লাস 10 প্লাস 3x প্লাস 10। তার মানে হচ্ছে 16x প্লাস 20। এবার এক্সের মান বসিয়ে দিই, 16 গুণ 5 প্লাস 20, 5 16 80 আর 20 100 বছর। তাহলে বর্তমানে পিতার আর পুত্রের বয়সের সমষ্টি 100 বছর। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি ট্রেন একটি ইলেকট্রিক পোস্ট এবং 264 মিটার দীর্ঘ একটি সেতুকে যথাক্রমে 8 সেকেন্ডে ও 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে দেখো ট্রেনটি কি বলেছে না, একটা 264 মিটার দীর্ঘ সেতুকে অতিক্রম করে 20 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে একটা সেতুকে অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে এক্ষেত্রে ধরি ট্রেনের দৈর্ঘ্য x মিটার। তাহলে দেখো 20 সেকেন্ডে ট্রেনটি কতটা পথ যাবে? নিজের দৈর্ঘ্য হচ্ছে x মিটার যাবে প্লাস সেতুর দৈর্ঘ্য যাবে 264 মিটার। তাহলে 20 সেকেন্ডে মোট x প্লাস 264 মিটার পথ যাবে। আর 8 সেকেন্ডে একটি ট্রেন বলেছে ওই ট্রেনটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করে। একটা ট্রেন একটা ইলেকট্রিক পোস্ট অতিক্রম করা মানে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে 8 সেকেন্ডে ট্রেনটি যাবে হচ্ছে তার নিজের দৈর্ঘ্য মানে x মিটার। এইবার যদি এই দুটো আমরা বিয়োগ করে দিই তাহলে কী হবে, 12 সেকেন্ডে ট্রেনটা কত পথ যাচ্ছে, এটা বিয়োগ হলে এক্স কেটে যাবে। তাহলে 12 সেকেন্ডে অ্যাকচুয়াল ট্রেনটা যাচ্ছে 264 মিটার। তাহলে ট্রেনটা 1 সেকেন্ডে যাবে 264/12 মিটার আর 8 সেকেন্ডে যাবে। যেহেতু 8 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাচ্ছে সেটা বার করব। তাহলে 8 সেকেন্ডে যাচ্ছে ইন্টু 8, 4 দুগুণে 8, 3 4 12, 3 দিয়ে কাটলে 3 8 24, 3 8 24। তাহলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16 একে 17, 176 মিটার যাবে। তাহলে দেখো 8 সেকেন্ডে কী করছে, ট্রেনটা একটা ইলেকট্রিক পোস্ট অতিক্রম করছে। ইলেকট্রিক পোস্ট অতিক্রম করার মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য 176 মিটার। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি কোনো দুটি সংখ্যার যোগফলের 30% তাদের বিয়োগফলের 40%-এর সমান হয় তবে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত হবে। তাহলে ধরি x বড় সংখ্যাটা x আর ছোট সংখ্যাটা y। তাহলে তাদের যোগফল কত হবে, x প্লাস y, আর তাদের বিয়োগফল হবে x মাইনাস y। এবার কি বলেছে না, তাদের যোগফলের 30%, যোগফলের 30% মানে x প্লাস ওয়াইয়ের 30% মানে x প্লাস ওয়াই ইন্টু 30/100। আর বিয়োগফলের 40%, বিয়োগফলের 40% মানে x মাইনাস ওয়াই ইন্টু 40/100। এই দুটোই সমান। তাহলে এটা সমান করে দিলাম। তাহলে দেখো 100 100 কেটে যাবে, এই 0 0 কেটে যাবে। তাহলে কি হচ্ছে না 3x প্লাস 3y সমান সমান 4x মাইনাস 4y। তাহলে এক্সটা এই পাশে গেলে আর ওয়াইটা এসে এই পাশে আসলে 3y প্লাস 4y সমান সমান 4x মাইনাস 3x। তাহলে হচ্ছে 7y সমান সমান x। তাহলে এটাকে যদি উল্টে লিখি x সমান সমান 7y, তাহলে x/y সমান সমান 7/1। অতএব x/y সমান সমান 7:1। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিমি প্রতি ঘন্টা এবং 8 কিমি প্রতি ঘন্টা হলে স্থির জলে 24 কিমি যেতে নৌকার কত সময় লাগবে। তার মানে এখানে দেখো স্রোতের অনুকূলে নৌকার বেগ বলে দিয়েছে। তার মানে অনুকূলে বেগ বলেছে কত, 12 কিমি প্রতি ঘন্টা, আর প্রতিকূলে বেগ বলেছে কত হচ্ছে 8 কিমি প্রতি ঘন্টা। তাহলে অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ দেওয়া থাকলে স্থির জলে নৌকার বেগ কী হয়, স্থির জলে নৌকার বেগ হবে হচ্ছে অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ বাই 2। এটা হচ্ছে অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ দেওয়া থাকলে স্থির জলে নৌকার বেগ বার করার ফর্মুলা। তাহলে অনুকূলে বেগ দেওয়া আছে 12, প্রতিকূলে বেগ দেওয়া আছে 8/2,
তো মানে হচ্ছে 8 আর 12 20/2 সমান সমান 10 কিমি প্রতি ঘন্টা। এবার কি বলেছে, স্থির জলে 24 কিমি যেতে নৌকার কত সময় লাগবে? আমরা জানি টাইম টি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্স কত? 24 কিমি, আর স্পিড কত? 10 কিমি প্রতি ঘন্টা। সময় লাগবে 2.4 ঘন্টা। ঠিক আছে, উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 26/21 = 24/9 সমানুপাতিক কে = 14/13 তে কে এর মান কত? তাহলে কি বলেছে না, 26/21 বাই হচ্ছে 24/9 সমান সমান ওপরে কে, নিচে হচ্ছে 14/13। এবার দেখো বজ্রগুণন করলে কি হবে না, 24/9 ইন্টু কে সমান সমান 26/21 ইন্টু 14/13। তাহলে অতএব কে সমান সমান 26/21 ইন্টু 14/13, আর এটা উল্টে যাবে, তাহলে 9/24। তাহলে 13 দিয়ে কাটলে 13 দুগুণে 26, 7 দুগুণে 14, 3 7 21, 2 12 দুগুণে 24, 2 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, আর 3 3 কেটে গেল। তাহলে হচ্ছে 1/2, উত্তর 3।